তো শেষ পর্যন্ত হলো ওই টিকিট নিয়ে যে একটা জটিলতা হলো, ওটা দিয়ে বিতর্ক শুরু। আর আপনার রিপোর্টগুলো দেখলে আরো আগে, হ্যাঁ, যে সব বিষয়গুলো আপনি তুলে ধরেছেন। প্রথমে আসি টিকিটের বিষয়টা। বলা হচ্ছিল যে শেষ পর্যন্ত বিকেল 4টায় টিকিটটা ছাড়বে। তো আমি তখন হচ্ছে এই হোটেলে আসছিলাম, এটা খুলনা টিম হোটেল। আসার পথে দেখি রাস্তা ব্লক। আমি আপনার লাইভ দেখছিলাম। আর হ্যাঁ, কেন? কারণ ব্যাংকের সামনে গিয়ে তারা অপেক্ষা করছিল, বিসিবির কেউ নাকি আসে নাই, মানে তাদের দাবি। তারপরে টিকিট পাচ্ছে না 5:30 বাজে তখন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এবং পুরো রাস্তা অনেক দর্শক, আমি যেটা শুনছিলাম আপনার লাইভেই, যে পিরোজপুর, শরীয়তপুর অনেক দূর থেকে এসে জাস্ট বিপিএল এর টিকিট কালেক্ট করতে এসেছে। সেই টিকিট বিপিএল এর প্রথম ম্যাচ যদি দুপুর 1টায় ধরি, সন্ধ্যা 6টা পর্যন্ত আগের দিন পায় নাই। তার মানে বিপিএল এর প্রথম ম্যাচ শুরু হবার 19 ঘন্টা আগেও টিকিট অ্যাভেলেবেল না। এবং তারা কি বলছে, বলে কি, ভাইয়া আমার বলে দেখ যে টিকিট নাই, আমরা চলে যাই। সেটাও বলে না, সেটা না, যে টিকিট নাই, টিকিট দিব না, আমরা চলে যাই, আমাদের খিদা লাগছে, মানে খাবারের জন্য। এবং ঘটনা যেটা হচ্ছে, ওই যে মেট্রো রেল তো ওই রোডের মধ্যে রেলিং থাকে। এক্স্যাক্টলি। ব্লক করার পর একজন পুলিশ ডাক দিল, আসেন আপনারা। সবাই তখন আসছে, ওই রেলিংটা দেখতেছে না, আইসে ওটার উপর লাফ দিচ্ছে। ঠিক আছে, মানে উসাইন বোল্ট, জি, কেউ নিচে পড়ে যাচ্ছে। এই ধরেন আমরা 2-1 উঠানোর চেষ্টা করলাম, এই ধরনের হচ্ছে ঘটনা। তো টিকিট তো অনলাইনে দিবে বলছিল, বলার পরে কেউ টিকিট অনলাইনে কাটতে পারতেছে না। প্রথম বিতর্কের শুরু আর কি। এবং খুবই দুঃখজনক। সবচেয়ে বড় ব্যাপার কি, যে আমাদের দর্শকরা, বিপিএলটা কার জন্য? আর দর্শকদের জন্য, ক্রিকেটের জন্য। একদমই। তামিম ইকবাল খান খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, খুব রিয়েলিস্টিক একটা কথা বলেছেন, যে বিপিএল এ ইনভেস্টমেন্টটা কনসার্টের থেকে মাঠের খেলায় করা উচিত। আচ্ছা, মাঠের খেলা যারা খেলবে তারা হচ্ছে ক্রিকেটার। গেল আসরে বিপিএল খেলেছে এরকম মোটামুটি 10 জন ক্রিকেটার আছে, এখন পর্যন্ত গেল আসরের ফুল পারিশ্রমিক পায় নাই। আচ্ছা, আমরা কিন্তু ফতে ভাইকে দিয়ে মোটামুটি 4-5 কোটি টাকার কনসার্ট করে ফেলছি। কিন্তু আমাদের কিন্তু ফতে ভাই ছোট ভাই যারা, তারা বিপিএল এর পারিশ্রমিকটা পায় নাই। আবার যারা দর্শক, যারা মাঠে গিয়ে খেলা দেখবে, তারা টিকিট পাচ্ছে না। টিকিট নিতে গিয়ে মেট্রো রেলের রেলিং ক্রস করে যেতে গিয়ে আহত হচ্ছে, ক্ষুধার্ত হয়ে থাকছে। ফরিদপুর, শরীয়তপুর থেকে ঢাকায় আসছে কোনো পলিটিক্যাল প্রোগ্রামের জন্য না। মানে আমাদের দর্শকরা কতটা অসাম, যে তারা কিন্তু এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি কোনো পলিটিক্যাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসে, এবং ওখানে খেলা দেখতে এসেছে। এই ভুয়া স্লোগান একই রকম ভাবে। ওই যে সালমান মুক্তাদিরও একটা কথা বলেছে, ওই ফতে আলী খানের কথা, ভিডিওটা দেখেছেন কিনা, যে এখানে এত টাকা দিলে অন্য জায়গায় উন্নতি করতে পারতো। এক্স্যাক্টলি। এবং ওই উন্নতির জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে বিপিএল শুরুর একদিন আগে যেমন টিকিট পাইনি, মিরপুর স্টেডিয়ামটা একদম পরিষ্কার হয় না। মিরপুর স্টেডিয়াম তো 360 ডিগ্রি, 180 ডিগ্রিতে উন্নতি হয়েছে, মানে দেখলে মন পরিষ্কার পরিচ্ছন্ন। এক্স্যাক্টলি। আর 180 ডিগ্রি আপনি দেখিয়েছেন। এক্স্যাক্টলি, মানে বাকিটা দেখানোর এখনো সুযোগ হয়নি। এবং এই মিরপুর স্টেডিয়ামে, নোংরা স্টেডিয়ামেই দর্শকরা হচ্ছে খেলা দেখতে আসবে। আমি যেটা দেখেছি, বিশ্বাস করেন, মানে মানুষ কোনো পশু পাখি না। স্টেডিয়ামের 18 নাম্বার লোয়ার পার্টের গেটের ভিতরে ঢুকে টয়লেট করেছে, এবং সেটা অনেক পুরনো, বলতে খুব খারাপ দেখাচ্ছে, অনেক পুরনো টয়লেট। সেই পুরনো টয়লেট শুকিয়ে এটা ব্রাউনি হয়ে গেছে অনেকটা যেন। আচ্ছা, 15 দিন আগের টয়লেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিষ্কার করে নাই। শেষ বিকেলে আমি একটু ঘুরছিলাম, তখন দেখলাম যে একটু উদ্যোগ নিল। শেষ পর্যন্ত কি অবস্থা কালকে গেলে দেখা যাবে। তারপর হচ্ছে ধরেন ওয়াশরুম গুলো আসলে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি গেছেন কখনো ওইটার? আমি আজকে গিয়েছিলাম, এবং আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে আমাদের মীর মুগ্ধের নামে ফ্রি পানির কর্নার করেছে। খুব ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এই পানিটা খাওয়ার পর, মানে আমরা যদি বায়োলজিক্যালি চিন্তা করি, একজন মানুষের তো ওয়াশরুমে যাওয়ার সেই বেগটা আসতেই পারে, কারণ আপনি একদিনের টিকিট কিনে 2টা খেলা দেখতে পারবেন, হিসাব তো তাই। এখন সেটা যদি হয়, আপনি যখন খেলা দেখতে যাবেন, আপনার কোনো কারণে ওয়াশরুমে যেতে হচ্ছে, সেই ওয়াশরুমের যে নলগুলো রয়েছে, যে পেনগুলো রয়েছে, যে হাই কমোডের জায়গাটা রয়েছে, পুরোপুরি নোংরায় ভরা, পুরোপুরি নোংরায় ভরা। মানে বাংলাদেশে আপনি চিন্তা করেন যে মেট্রো রেল, একটু আগে মেট্রো রেলের কথা বলছিলেন, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, 2 মাসের মধ্যে ঠিক হয়ে গেছে স্টেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি 4 মাস হয়ে গেছে আসছে, বিপিএল হবে এটাও ডিসাইডেড আরো 2.5-3 মাস আগে, কিন্তু ওয়াশরুমের অবস্থা খারাপ, অনেক আগের পুরনো হাগু ওখানটা করে রয়েছে। এগুলো পরিষ্কার করেন। বিদেশের মাঠে যান, হ্যাঁ, অনেক এক্স্যাক্টলি, আপনিও গিয়েছেন, এইরকম দেখেছেন কখনো? না, এটা আসলে বিদেশিদের এখানটায় আসলে, মানে ওনারা খেলা দেখার ব্যাপারে রুচি হারাবে। আচ্ছা। এবং আমাদের রুচি সম্পর্কে তাদের একটা প্রশ্ন জাগবে। আপনি খেয়াল করে দেখেন না, যে মিরপুর স্টেডিয়াম, এই যে প্রেমিসেসটা, এটার বাইরে হচ্ছে বিভিন্ন দালালদের লিফলেট। আরিফ, এটা কখন হবে? যখন হচ্ছে তারা ওই সাহস নিয়ে এটা ওখানটায় ফেলার গার্ডসটা দেখাবে। রাইট। কেউ নাই। এখন আপনি বলতে পারেন এটা সিটি কর্পোরেশনের কাজ, এটা ওটা, আপনি অনেক কথা বলতে পারেন। সিটি কর্পোরেশনের বাইরে কি ক্যান্টনমেন্ট? না। ওখানে কি কেউ সাহস পায়? না।
আপনার 1400 কোটি টাকা আপনার আছে, আপনি 2জন গার্ড রাখতে পারেন না মেইন গেটের সামনে যেখান থেকে ক্রিকেটাররা ঢোকে? আপনি পরিবেশটা নোংরা করে রাখবেন? সো খুবই দুঃখজনক, জায়গা অবশ্যই তৈরি করে। তারপরে আবার আরো ব্যাপার রয়েছে, আপনার যেভাবে ব্র্যান্ডিং করলো, অনেক মানুষ না এই যে সম্পৃক্ত করা, মানুষ কি চায় মানে খেলা দেখতে চায়, আগ্রহ জুড়ে নেবে, এই ধরনের কোনো কিছু না। মানে আজকের ব্র্যান্ডিংটা আমি দেখলাম, সেখানে নিচে লেখা আছে বার্জার পেইন্টস, মানে এটাও বিসিবি আসলে শেষ মুহূর্তে ফ্রিতে কার দ্বারা ব্র্যান্ডিং করে নিতে পারবে এই অপেক্ষায় ছিল। আপনি মিরপুরে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, প্লাজার পাশে যে ব্র্যান্ডিংটা হচ্ছিল আপনি দেখেন, ওখানটায় অনেক ছবি টবি, অনেক বাংলাদেশকে বদলে দেওয়ার কথা টথা লেখা, পাশে লেখা বার্জার পেইন্টস। মানে আপনি যখন আমার চোখে পড়েছে না, তার মানে কি এই ব্র্যান্ডিংটা বিসিবি আগে করতে পারতো। দে ওয়ার ওয়েটিং ফর ফ্রি ব্র্যান্ডিং। আপনি যখন ফ্রি ব্র্যান্ডিং এর জন্য ওয়েট করবেন যে আমার বার্জার আসবে, এশিয়ান পেইন্ট আসবে, আরিফ পেইন্ট আসবে, রিয়াসাত পেইন্ট আসবে, হ্যাঁ মিলন আমার এই মুহূর্তে ক্যামেরাটা হেল্প করছে, গরিব মানুষ আমাদের ক্যামেরা পার্সন নেই, পেইন্ট আসবে, হ্যাঁ মিলন পেইন্ট আসবে, ঠিক আছে, এবং এই পার্টিকুলার পেইন্টস গুলো যখন আসবে তখন আমি ব্র্যান্ডিং করব। আচ্ছা রিয়াসাত ভাই, আমার প্রশ্ন, গণমানুষ কিভাবে জানবে যে ধরেন ক্রিকেটাররা প্র্যাকটিস করছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিসের মাধ্যমে জানবে? গণমাধ্যমের মাধ্যমে। অফকোর্স ওইখানে আপনার একটা কালো কাপড় দিয়ে ঢাকা, জি ঠিক আছে। একটা পক্ষ হচ্ছে বলতেছে যে হচ্ছে প্লেয়ারদের প্রাইভেসি, ঠিক আছে, কোন এক ক্রিকেটার আবার বলেছেন যে তিনি হ্যাপি, আচ্ছা, ঠিক আছে। আবার বিসিবি বলছে যে প্রাইভেসি যদি এই ধরনের কোনো কিছু হয় এটা ভ্যালিড কিনা সেটা আবার দেখবে। আচ্ছা, এইসব করতে করতে কিন্তু 2-3 দিন চলে গেছে। না সবচেয়ে দুঃখজনক কি, যে ধরেন প্রাইভেসিকে আমি রেসপেক্ট করি, প্রাইভেসি থাকতেই পারে, আপনি আমি কথা বলছি নিশ্চয়ই এটার মাঝখানে কেউ চলে আসলে এটা অ্যাকসেপ্টেবল না, এটা খুবই বিব্রতকর, বিরক্তিকর, এটা আমরা ভালোভাবে নিব না। ক্রিকেটাররাও যেসব কর্মকাণ্ড করে, ধরেন মাঠে গিয়ে প্র্যাকটিস করে, গল্প করে, তাদেরও কর্মকাণ্ডগুলো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে আমাদের মিডিয়া, আমরা ধরেন সিকিউরিটি গার্ডকে টাকা দিলেন লিটন কুমার দাস, এটাও একটা রিলস, 3 মিলিয়ন ভিউ, এটা কি আমাদের রিপোর্ট? আরিফ আপনি কিছু কিছু প্ল্যাটফর্ম তো এগুলো করে, এগুলো প্রাইভেসি ভঙ্গ করে। এটা চ্যানেল 24 এমন করে, চ্যানেল 24 আমি 9 বছর কাজ করেছি, চ্যানেল 24 এই সময় ফাইজলামি ফাতরামিকে কখনো প্রায়োরিটি দেয় না, আমি বুক ভরা আমি বলতে পারি এই কথা, ঠিক আছে। কিন্তু এই কাজগুলো যারা করে আমার কাছে মনে হয় যে তারা ক্রিকেটারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে, রাইট? কোথাও না কোথাও তো যাচ্ছে, 5 মিলিয়ন মানুষ দেখতেছে, মানে 50 লাখ মানুষ দেখতেছে, দেখতেছে তো ভাই। আবার ধরেন ইনবক্স করতেছে যে ভাই আপনি গার্ডকে টাকা দিচ্ছেন, আমারে দিলেন না, তার কাছে আরেকজন ধরেন কলিগ যে তার বল বয়, যে তার প্যাড ক্যারি করে, যে তাকে থ্রো করে, সে হয়তো বলতেছে ভাই ওরে, মানে আপনি খেয়াল করে দেখেন ব্যাপারটা, ওই যে একদমই। তো ক্রিকেট বোর্ডের এটা অ্যাড্রেস করা উচিত যে কোন রিপোর্টটা মিডিয়া ঠিকভাবে করবে, কোনটা করবে না। ক্রিকেট বোর্ডের প্রেমিসেসে কোনো মিডিয়া যে যদি ফাজলামি করে, ক্রিকেট বোর্ডের রাইট রয়েছে সেটাকে স্ট্রাইক মারার। ক্রিকেট বোর্ড চাইলে সেটা পারে, সিরিয়াসলি পারে, ক্রিকেট বোর্ড সেই কাজটা করুক। একদম শেষ করবো আমাদের আলোচনা, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিটন দাসের অধিনায়কত্ব। আমরা ভেবেছিলাম যে লিটন দাস অধিনায়ক হবে, ঢাকার অধিনায়ক হবেন, শেষ পর্যন্ত পেরেরা নাকি, মানে খুবই দুঃখজনক না? মানে আমার কাছে মনে হয়েছে এটা খুবই দুঃখজনক। লিটন কুমার দাস বাংলাদেশকে, সেই ক্যাপ্টেন, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের এগেনস্টে বাংলাদেশকে সিরিজ জেতালো, আউট অফ ফর্ম হইতে পারে ভাই, বিরাট কোহলি আউট অফ ফর্ম হয়, রোহিত শর্মার ফর্ম আপনি দেখতেছেন, নো ইস্যু। পৃথিবীর কোনো ক্রিকেটার আউট অফ ফর্ম হয় নাই এরকম এক্সাম্পল নাই, ঠিক আছে। সো আউট অফ ফর্ম হয়েছে, ধরেন লাস্ট ম্যাচে ক্যারিয়ারের 0 মারছিল স্যার ডন ব্র্যাডম্যান। সো আউট অফ ফর্ম যে কেউ হইতে পারে। প্রশ্নটা হচ্ছে যে এটাকে সামনে এনে আপনি বলবেন যে ওকে ফ্রি খেলার সুযোগ করে দিলাম, এই কারণে তারা ক্যাপ্টেন্সি দিলাম না। লিটন কুমার দাস ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি এই 3টা ম্যাচ করার আগে তো তিনি ক্যাপ্টেন ছিলেন না, তখন কি তিনি ফর্মে ছিলেন? না, তখন তো তিনি ফ্রি ছিলেন। এই যে ঢাকা যে ফাইজলামিটা করলো, এটা আমার কাছে খুব নোংরা মনে হয়েছে, বুঝছেন। আপনার একটা ছেলেকে আপনি এইরকম ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টেই ক্যাপ্টেন্সি করাবেন যেন সে প্রেশার নিতে পারে। এখন তাদের দলে আপনি দেখেন ইংলিশ একজন ক্রিকেটার নতুন জয়েন করেছে, ঢাকা একজন নতুন জয়েন করেছে, তাই না? আরো অনেক বড় বড় ক্রিকেটার রয়েছে। লিটন ক্যাপ্টেন হলে হতো কি, ড্রেসিং রুমে, মাঠে তাদেরকে কিভাবে মেইনটেইন করতে হয় সেই কাজটা সে করতো, ন্যাশনাল টিমে সেটার একটা ইম্প্যাক্ট থাকতো। আপনি থিসারা পেরেরাকে দিয়েছেন যে T10 লিগ